ফারাজের কাণ্ডে বর্ষা হতভম্ব হলেও ফারাজের মধ্যে বিন্দুমাত্র ভাবান্তর দেখা দিল না। সে নিজ রুমের দিকে পা বাড়ালো। তাকে চলে যেতে দেখে বর্ষা হাঁপ ছেড়ে বাঁচল। সে রান্নাঘরের কাজ গুছিয়ে ফারাজের রুমের পাশের রুমটা এসে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সবকিছু বিরক্তিকর লাগছে। বিছানায় শুতেই চোখ লেগে এলো। গলায় সম্ভবত 1-2 জায়গায় ছিলে গেছে। ফারাজ কেন তার কাছ থেকে চেন নিল তা তার বোধগম্য হলো না, তবে কিছুটা আন্দাজ করতে পারছে। চোখ বন্ধ করার পর আস্তে আস্তে গভীর ঘুমে তলিয়ে যেতে লাগে সে। এদিকে ফারাজ রুমে এসেই তার এক ফ্রেন্ডকে কল করে বেশ উল্লাসের সঙ্গে বলে ওঠে, টাকা ম্যানেজ করতে পারছি, তুই কালকেই নিয়ে আসিস, আমি পারতেছি না আর থাকতে। ফ্রেন্ডটা ওপাশ থেকে বলে ওঠে, তুই টাকা কিভাবে পাইলি? তোর আব্বা না তোকে টাকা দেওয়া বন্ধ করে দিছে? ফারাজ বাঁকা হেসে বলে, ম্যানেজ করছি সামহাও, তুই সময় নষ্ট না করে কালকে নিয়ে আসবি। তোর কিন্তু 1 লাখের মতো ধার আছে। সাঞ্জু ভাই বলছে ধার শোধ না করলে জিনিস না দিতে। আরে দিয়ে দিব সব টাকা, আমার শুধু ঠিক জিনিস চাই। প্লিজ ম্যানেজ করে দে কালকের মধ্যে, তাহলে তো টাকা ডাবল লাগবে। ডাবল কেন লাগবে আজব? তোর ধার শোধ না করা অবধি ডাবল দিয়ে কিনতে হবে। তুই জানিস না আমার প্রবলেম চলতেছে? আব্বা সব জানা গেছে, উনি আর 1 টাকাও আমাকে দিচ্ছে না। হাত সম্পূর্ণ খালি, বাসায় কোনো ক্যাশ নেই। ম্যানেজার আমার ফোন ধরে না। আব্বার অফিসেও 4 বার গেছি, 1 পয়সাও আমাকে দেয় না। আর এখন তো বাবা বাসাতেও নাই যে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নেব। প্লিজ এবার একটু ম্যানেজ কর, আগামীকাল থেকে ডাবল পে করব। তার বন্ধু ফোনের ওপাশ থেকে বলে, টাকা ম্যানেজ হলে ফোন দিস, এর আগে না, রাখি। মুখের উপর ফোন রাখাতে বেজায় চেতে উঠে ফারাজ। আজ হাত ফাঁকা, এর জন্য মানুষের আসল রূপ বেরিয়ে আসছে। এরাই তার পিছে পিছে ঘুরত, আর এখন টাকার জন্য ফোনেও ঠিকমতো কথা বলছে না। কোনো ফ্রেন্ডদের কাছেও টাকা ধার চাওয়া যাবে না। ওদের সবার কাছে 10-12 হাজার করে টাকা নিয়ে ফেরত দেয়নি। ফারাজ সোনার চেনটা বের করলো। এখন একমাত্র সম্বল এই চেনটা। এটা বেচে যা টাকা পাবে সেটা দিয়ে মিনিমাম 3 দিনেরটা ম্যানেজ হবে। ফারাজ নিজের বিছানায় ধুম করে শুয়ে পড়ল। সব কিছুই পাঞ্চে লাগে তার। এই জীবনটাও ভালো লাগে না। জিনিস পেটে পড়লে জীবনটা দারুণ লাগে, কিন্তু এই জিনিস যতক্ষণ পাচ্ছে তার আগ পর্যন্ত মৃত্যুর সম যন্ত্রণা লাগে। এখন এমন অনুভূতি হচ্ছে তার, মনে হচ্ছে দেয়ালে মাথা ঠেকিয়ে নিজেকে মেরে ফেলুক, শেষমেশ আরাম পাবে। এই আসক্তিটা এত ভয়াবহ কেন? সব কিছুই তুচ্ছ লাগে। মাঝে মাঝে এই সমস্ত কিছু থেকে বের হয়ে আসতে মন চায়, কিন্তু অ্যাডিকশন পিছন ছাড়ে না। একটা নির্দিষ্ট সময় পর সেবন না করলে মাথা ঠিক থাকে না, তখন যেন তেন করে হলেও ব্যবস্থা করা লাগে। সে টিয়াকে ফোন লাগালো। এই মেয়েটা ভার্সিটির প্রথম থেকে তাকে নাকি পছন্দ করে। একই ইয়ারে পড়ে 2 জন। মেয়ের বাবা বিশাল বড় অফিসার। 4 বার রিং হতে টিয়া ফোন তুলে আহ্লাদে কণ্ঠে বলে, এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো? ফারাজ কোনো কিছু তোয়াক্কা না করে বলে, টিয়া তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা? আই স্যার, কিছুদিন পরই ব্যাক করব। টিয়া তার কথা ভরকে যায়। সে বিমূঢ় হয়ে গেল। আমতা আমতা করে বলে, কত লাগবে? লাখের কাছাকাছি। এত? পারবে? পারবো, কিন্তু তোমার যদি বাসা থেকে আসতে সমস্যা হয় তাহলে অ্যাড্রেস দাও, আমি যাব তোমার বাসার দিকে। টিয়া ঘাবড়ে গিয়ে বলে, না না, তোমাকে আসতে হবে না, আমি দেখি কাল ট্রাই করব, এখন রাখি। কালকে কখন আসবে? দুপুরে? বলতে পারছি না, আমি তোমাকে কল করে জানাবো। আজ রাখি, কেমন? টেক কেয়ার। টিয়ার সঙ্গে কথা বলা শেষ করে সে রুম থেকে বের হলো। বর্ষাকে দেখার জন্য বের হয়েছে সে। মেয়েটা কি করছে দেখা উচিত। ফুপুর কথা অনুযায়ী বিয়েটা করে ফেসে গেছে সে। ফুপু আর শিলা আপুর কাছে টাকা চাইতে লজ্জা লাগে তার। সে রুমের বাইরে পা বাড়ালো। বর্ষা হলো তার বাবার ছোটকালের বন্ধুর মেয়ে। ফারাজের বাবা রুহুল আমিন এবং বর্ষার বাবা মতিউর রহমান একই স্কুল এবং ভার্সিটিতে পড়তেন, তবে তাদের কলেজ আলাদা ছিল। ভার্সিটি গ্রাজুয়েশন শেষ করে বর্ষার বাবা চাকরি পেলেও রুহুল আমিন কোনো চাকরি পাচ্ছিলেন না, বেকার হয়ে ঘুরতেন। তখন ফারাজের মা 4 মাসে প্রেগনেন্ট। চাকরির খুব প্রয়োজন, টাকার দরকার। এমন সময় রুহুল আমিন সাহেবকে মতিউর রহমান মোটা অঙ্কের টাকা ধার দেয় ব্যবসা করার জন্য। মতিউর রহমানের ধারকৃত টাকা নিয়ে সে ঢাকা শহরে চলে আসেন। সেই টাকা পুঁজি করে সে ব্যবসা শুরু করেন। ব্যবসা সবুজ বাতি জ্বলে যায়। বর্তমানে সে কোটি টাকার মালিক। পুরান ঢাকায় তার চামড়ার ব্যবসা। বনানীতে 2টা পেট্রোল পাম্পের স্টেশন। পরিবহন সমিতির সঙ্গে জড়িত। শাহবাগের দিকে মায়ের দোয়া নামে 5টা লোকাল বাস চলে, যার মালিক রুহুল আমিন। ফারাজ ক্লাস 7-এ থাকতে তার মা মারা যায়। রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করেননি আর। সবই ঠিক চলছিল। ভার্সিটিতে ঢোকার পর ফারাজের বেশ কিছু নতুন ফ্রেন্ড হয়, যাদের মাধ্যমে সে মাদকাসক্ত হয়ে পড়ে। ফারাজ রুম থেকে বের হয়ে 1 গ্লাস পানি খেয়ে বর্ষা রুমের সামনে দাঁড়ালো। রুমের দরজা লাগানো। ঘড়ির কাঁটায় 12:15 বাজে। সে দরজা ধাক্কিয়ে বলে, এই মেয়ে, দরজা খোলো, কথা আছে। মিনিট 5 পরও বর্ষা দরজা খুলল না। ফারাজ আবার ডাক দিতে ভেতর থেকে মৃদু গঙ্গানির শব্দ ভেসে ওঠে। সে কিছুটা চমকে উঠে দরজা ধাক্কাতে লাগে, কিন্তু বর্ষা দরজা খুলছে না দেখে দৌড়ে গিয়ে চাবি নিয়ে আসলো। নখ খুলতে বর্ষাকে যে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে। ঘর অন্ধকার, তবু মেয়েলি অবয়ব দেখি সে বর্ষাকে চিনে ফেলে। আচ্ছা, ছায়া দেখলে কি মানুষ চেনা যায়? ছায়া দেখে চিনে ফেলার মতো তো তাদের সম্পর্কটা নয়। এত গভীর তো নয় এই সম্পর্কটা, বরং খুবই নাজুক একটা সম্পর্ক। ফারাজ ভ্রু কুঁচকে বলে, বর্ষা, এনি প্রবলেম? এবারে বর্ষা চোখ খুলল। তার চোখ টকটকে লাল। সে থেমে থেমে বলল, আমার জ্বর এসেছে। ফারাজ বিছানার এক পাশে বসলো। এরপর তার কপালে হাত ছোঁয়ালো। সম্ভবত এই প্রথম ফারাজ বর্ষাকে স্বাভাবিকভাবে স্পর্শ করল। বর্ষা কেঁপে ওঠে।
ফারাজ তার মুখের কাছে মুখ এনে বলে, তোমার তো অনেক জ্বর। চোখ তুলে বর্ষা একবার তাকে দেখল। ফারাজ উদ্বিগ্ন মুখে চেয়ে আছে। আচমকা বর্ষা অনুভব করলো তার গরম গালে শীতল 5টা আঙ্গুলের ছোঁয়া। সে চোখ বুজে ফেলে। ফারাজ বলে ওঠে, তোমার গাল তো অনেক নরম, ধরার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ডেবে যাবে। তোলা খাও নাকি? বর্ষা জ্বরের মধ্যেও ফিক করে হাসলো। তাকে হাসতে দেখে সে বিব্রত বোধ করলো। বর্ষা ফের চোখ খুলে ফারাজকে দেখল। আজকে তাকে নর্মাল লাগছে। বাকি দিনগুলোতে তাকে দেখিয়ে বোঝা যেত মাতাল হয়ে আছে। দুজনে চোখাচোখি হতেই বর্ষা মৃদু আওয়াজ তুলে বলে, আপনার কি জীবনটা উপভোগ করতে ইচ্ছে করে না? তোমার কথা বুঝলাম না। আপনার কি মনে হয় আমি অবুঝ? কিছু বুঝি না? আপনি অ্যাডিক্টেড। আপনার জীবন কিন্তু অন্ধকার। এই অন্ধকারে আমাকে কেন টেনে আনলেন? বর্ষার এই প্রশ্নের উত্তর তার জানা নেই। সে উসখুস করে বলে, জ্বর হলে কি করতে হয়? জলপট্টি কিভাবে দেয়? আপনার সাহায্য করার দরকার নেই। আচমকা ফারাজ তার পাশে শুয়ে পড়ল। বর্ষা হকচকিয়ে উঠে যেতে ধরলে ফারাজ তার হাত ধরে টেনে শুয়ে দিল। দুজনের মধ্যে নীরবতা ছেয়ে গেল। দুজনেই চুপ, কেবল নিঃশ্বাস ফেলবার শব্দ। হুট করে ফারাজ তার কানের কাছে মুখ এনে বলে, বর্ষা, তোমার কাছে কিছু ক্যাশ টাকা হবে? ফারাজের কথা শুনে বর্ষার কিছু বলার মতো অবস্থায় থাকলো না। চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। সে খুব ভালো করে জানে ফারাজ কেন টাকা চাচ্ছে। এই টাকা দিয়ে কি কুকীর্তি করবে বুঝে গেছে সে, তাই মিথ্যা বলল, আমার কাছে টাকা নেই। তাহলে তোমার বাবাকে কল দিয়ে বলো তোমার টাকা দরকার, বিকাশে যেন 10,000 টাকা পাঠায় দেয়। ফারাজ তার হাতটা তখনও বর্ষার হাতের উপর রেখে শুয়েছিল। তার এমন অন্যায় আবদার শুনে বর্ষা তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলে। বলে, প্লিজ, এসব মন্দ কাজ থেকে দূরে সরার পরেই আমার কাছে আসবেন, এর আগে না। আপনাকে জাস্ট সহ্য হয় না আমার। এত বেহায়া কেন আপনি? ছি, নতুন বউয়ের কাছে টাকা যেতে লজ্জা করে না? তারপর এক দণ্ড থেমে বলে ওঠে, আসলে এসব আপনাকে বলে কোনো লাভ নেই। আপনার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। ফারাজ কিছু বলল না, চুপ করে থাকলো। মিনিট খানেক পর সে কি যেন মনে করে আষ্টে পৃষ্ঠে বর্ষাকে জড়িয়ে ধরে। শেষ রাতের দিকে বর্ষার শীত লাগতে লাগলো। তার ঘুম ভেঙে গেল। সে আড়মোড়া ভেঙে উঠে বসে। তখনও আজান দেয়নি। কিছুক্ষণ পরে সম্ভবত আজান দিবে। পাশে ঘড়ি নেই, এজন্য বুঝতে পারল না যে এখন কটা বাজে। সে আশেপাশে তাকিয়ে কাঁথা খুঁজতে লাগলো। শীত করছে খুব। নতুন বাসায় কোথায় কী থাকে কিছুই জানে না সে। কেবল রান্নাঘরে টুকটাক জিনিসপত্র দেখেছে। ফারাজ তখন গভীর ঘুমীভূত। গভীর শ্বাস ফেলছে সে। অন্ধকারের মাঝেই তার অস্তিত্ব বড্ড অস্বস্তি দিচ্ছে বর্ষাকে। সে বেশ অসহায় বোধ করছে। রাতে অনেক জ্বর ছিল। এরপর রুমে ফারাজ এসে তার পাশে শুয়ে পড়ল। বিষয়টি তার কাছে বিব্রতকর। কাল অব্দি এই ছেলে তাকে দু চোখে দেখতে পারত না, আর আজকের ব্যবহারে আকাশ পাতাল ফারাক। সে উঁচু হয়ে হাত বাড়ালো ফ্যানের সুইচের দিকে। শীতের রাতে ফারাজ ফ্যান অন করে রেখেছে। সুইচবোর্ড ফারাজ যে পাশে শুয়ে ঘুমাচ্ছে সেই বরাবর উপরে। বর্ষা সামান্য উঁচু হয়েও হাতে নাগাল পাচ্ছে না। এদিকে ঠান্ডায় তার জমে যাওয়ার মতো অবস্থা। নিজেকে নরওয়ে বাসিন্দা মনে হচ্ছে। সে আরেকটু আগাতেই ফারাজের সঙ্গে তার বাহুর ঘর্ষণ সৃষ্টি হলো। এর ফলে ফারাজ সামান্য নড়েচড়ে ওঠে। বর্ষা ফারাজের কাছ থেকে সরে এসে ফ্যানের সুইচ অফ করে বিছানায় হেলান দিয়ে বসলো কিছুক্ষণের জন্য। ফ্যান অফ করার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে ফারাজ বিরক্তি প্রকাশ করে নড়াচড়া শুরু করলো। যা বুঝতে পেরে বর্ষা সামান্য হাসলো। এরপর সে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। এখনও তার ঠান্ডায় গা কম্পন দিচ্ছে, অথচ জনাবের গরম লাগে। সে শোয়ামাত্র ফারাজ তার গায়ে একটা পা তুলে দিল। সে হকচকিয়ে তার দিকে তাকালো। ততক্ষণে সূর্যের আলো কেবল ফুটতে শুরু করেছে। বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দে রুমটা স্নিগ্ধময় হয়ে উঠেছে। প্রতিদিনের তুলনায় আজকের দিনটা ভিন্ন রকম লাগছে তার কাছে। তার দৃষ্টি ফারাজের মুখের দিকে। ঘুমিয়ে থাকা অবস্থায় সব মানুষকেই শান্ত নিষ্পাপ লাগে। ঠিক তখনই ফারাজ তার হাত ছড়িয়ে দিয়ে মুখ দিয়ে কি যেন শব্দ করে কান চুলকাতে লাগে। ঘুমন্ত ফারাজের কর্মকারখানাগুলো দেখতে বর্ষার ভারী মজা লাগছিল। বাচ্চাদের মতো কান চুলকাচ্ছে সে। ছোট বাচ্চারা ঘুমের মধ্যে ডিস্টার্ব ফিল করলে কান চুলকায়, ঠিক তেমনি করে ফারাজও কান চুলকাচ্ছে। আচমকা ফারাজ তার দিকে মুখ করে ঘুরে শুয়ে তাকে বাহুডোরে আবদ্ধ করে ফেলে। বর্ষা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখ হা হয়ে যায় তার অবাকে। ছেলেটা কি জেগে আছে নাকি ঘুমন্ত অবস্থায়? বর্ষার মধ্যে লজ্জা বিরাজ করতে লাগলো। সে আবেশে চোখ বুজে ফেলে। ফারাজ তার অতি নিকটে অবস্থান করছে। ওর নিঃশ্বাসের তাপ বর্ষার গলায় এসে পড়ছে। তার বুকের মধ্যে অজানা জলোচ্ছ্বাস সুনামি শৈত্যপ্রবাহ শুরু হলো। বুক হু হু করে উঠল তার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে আরও বিপাকে পড়ে গেল। ফারাজ তাকে কোলবালিশ বানিয়ে ফেলল মুহূর্তের মধ্যে। বর্ষা বিরক্তিতে চ উচ্চারণ করে। চোখ ঘুরিয়ে সাদা দেয়ালটার দিকে তাকালো। সেখানেও রেহাই নেই। দেয়ালে বিশাল এক ফটো ফ্রেম, ফারাজের হাসি মুখ করে ছবি তোলা। সেদিকে নজর পড়তেই বর্ষার কেমন অদ্ভুত লাগলো। সে আবারও ঘুমন্ত মানুষটার দিকে তাকায়। ওই সময় তাদের দুজনের মধ্যে দূরত্ব ছিল না বললেই চলে। ফারাজ তার গায়ের সঙ্গে মিশে নাক ডেকে ঘুমাচ্ছিল আরাম করে। এদিকে ফারাজের উষ্ণ ছোঁয়ায় বর্ষার চোখ বন্ধ করে থাকতেও লজ্জা লাগছিল। মনে হচ্ছিল যদি মাটি মাঝ বরাবর ফাঁকা হয়ে যায় সে মাটির নিচে নেমে যাবে। ফারাজ তার কোমর চেপে রেখে আস্তে করে চোখ খুলতেই মুখের সামনে বর্ষার মুখমণ্ডল থেকে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, আমার মুখের সামনে কি করছো তুমি? বর্ষা তখন তন্দ্রাভাব এসে যাচ্ছিল। ফারাজের স্পর্শটা সহ্য সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ততক্ষণে। তার কথায় বর্ষা চোখ খুলে ফেলে। ফারাজ প্রশ্ন করে, সমস্যা কি মেয়ে? গায়ের সঙ্গে মিশে আছো কেন? গরমে বাঁচতেছি না, ফ্যান কেন অফ করা?
বর্ষা দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার গা ঘেঁষে মোটেও শুইনি, বরং আপনি আমাকে কোলবালিশ বানিয়ে রেখেছেন। ছাড়ুন। ফারাজ একটা হাই তুলে আবার বর্ষার দিকে ঘুরে জাগ্রত অবস্থায় তাকে জড়িয়ে ধরে বলে, শুভ সকাল, হ্যাভ এ নাইস ডে বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিল। বর্ষা বলে উঠে, হাত সরান আমার গা থেকে। পারবো না। তার জবাব শুনে বর্ষা তাজ্জব বনে গেল। ক্রমশ সময় গড়িয়ে ঘড়ির কাঁটা 7টা বাজল। ওই সময় ফারাজ ঘুমে মগ্ন থাকলেও বর্ষার এক ফোঁটা ঘুম হলো না। সে ফারাজের মুখে পানি চেয়েছিল সারাটা সময়। বেল বাজার আওয়াজে বর্ষা উঠে পড়ে। ঠেলে ঠুলে ফারাজের হাত সরায় সে। চুলে হাত খোপা করে দরজা খুলতে বুনুর মা ঘরে প্রবেশ করে বলে, ভাবিমণি, সকালে নাস্তায় কি বানামো? বর্ষা একদণ্ড চিন্তা করে বলে, ও কি খায় সকালে? ছোট ছোট্ট পরোটা খায় ডিম দিয়ে, তাহলে সেটাই করে। বনুর মা হালকা করে হেসে রান্নাঘরে চলে গেল। সকালে নাস্তা টেবিলে বসতেই বনুর মা এসে ফারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছোট স্যার, আমি আজকে দেশের বাড়ি যাচ্ছি, ভাগ্নির বিয়ে, 7 দিন আসবো না। ফারাজ খেতে খেতে ছোট করে জবাব দেয়, আচ্ছা, ফ্রিজে বাজার করা আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। বর্ষা বনুর মায়ের যাওয়াতে কিছুটা কষ্ট পেল। বাসায় সে বনুর মায়ের সঙ্গে গল্প করত। একা একা থাকতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না খুব। তখন বনুর মায়ের সাথে কথা বলে কাটায়। সে রুমে ফিরে এসে দেখে ফারাজ রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। সে তাকে উদ্দেশ্য করে বলে, আপনার ফোনটা দিন, আম্মুর সঙ্গে কথা বলবো। ফারাজ তার দিকে এক পলক চেয়ে ফোনে গিয়ে দিল। বর্ষা ফোন হাতে নিয়ে বের হতে ধরলে ফারাজ তার হাত খপ করে ধরে বলে, যা বলার আমার সামনেই বলবা। গেট ইট। বর্ষা মুখ কুচকে নাম্বার ডায়াল করলো। ফোন রিসিভ হতেই সে হড়বড় করে বলে ওঠে, আম্মু কেমন আছো? বাবা কেমন আছে? ওপাশ থেকে পজিটিভ কিছু বলা হলো, যার দরুন বর্ষার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে তার মায়ের সঙ্গে বর্ষা কথা বলায় এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়াল করতে ভুলে যায় কেউ একজন তাকে মুগ্ধ দৃষ্টিতে কাছ থেকে অনুভব করছে। ফারাজ আলগা করে তার হাত ধরে দাঁড়িয়ে আছে। বর্ষা বিরতিহীনভাবে কথা বলেই যাচ্ছে। হুট করে ফারাজ তার কাছে এসে থমকে দাঁড়ায়। বর্ষা কানে ফোন নিয়ে তার দিকে চোখ গরম করে তাকালে তার চোখের পাতা জোরে করে ফু দেয় ফারাজ। বর্ষা ভ্রু কুঁচকে চোখ বন্ধ করে ফেলে এবং সঙ্গে সঙ্গে ফারাজ তার কান থেকে ছো মেরে ফোনটা কেড়ে নিয়ে পকেটে ঢুকিয়ে বলে, আমার জন্য দুপুরে রান্না করে রাখবে, আমি এসে খাবো। বর্ষা বিড়বিড় করে বলে, এই শখ কত? মুখে বলে উঠে, আমি রান্না করতে পারবো না। ফারাজ বাঁকা হেসে উত্তর দেয়, রান্না না করলে খাওয়ার জন্য অন্য ব্যবস্থা করা হবে। সে বেরোতেই বর্ষার চিন্তায় পড়ে গেল, কি এমন ব্যবস্থা নেবে সে? বর্ষা রান্না করবে না ভেবেও বেশ আয়োজন করে দুপুরে রান্না বসালো। শিলা আপু কথায় কথায় বলেছিল ফারাজের কষানো মুরগির মাংস পছন্দ, সঙ্গে ডাল। সে বেশ যত্ন নিয়ে মুরগির মাংস রাঁধল, সঙ্গে ডাল আর বেগুন ভাজি করলো। গরম ভাত রেঁধে গোসল সেরে নিল। কিন্তু দুপুর 3টার দিকেও ফারাজ ফিরল না। বর্ষা তার জন্য অপেক্ষা করতে লাগলো। সে নিজেও খায়নি। ফারাজের অপেক্ষায় আসরের আজান হয়ে গেল, তবুও তার দুপুরে খাওয়া হলো না। আর না ফিরে এলো সে। মনের মধ্যে অভিমান, রাগ, তুচ্ছতা এসে ভিড় জমালো। যদি আসার ইচ্ছেই নেই তার, তবে কেন যাওয়ার আগে আশা দেখালো? কেন এই ব্যক্তির জন্য তার কষ্ট হচ্ছে? কেন তার চোখের জলের কারণ হয় সে? বর্ষা তাকে এক বিন্দু ভালোবাসে না। এইসব ছাইপাশ ভাবতে ভাবতে তার কান্না পেয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। আস্তে আস্তে নিরিবিলি পরিবেশটা কেমন গুমট ভুতুরে পরিবেশে পরিণত হলো। বর্ষার এই পরিস্থিতিতে দম বন্ধ হয়ে আসছিল। কোনো কিছু ভালো লাগছিল না। একে তো সকাল থেকে না খাওয়া, তার উপর সে সামান্য অসুস্থ। ফারাজের জন্য এবারে দুশ্চিন্তা হতে লাগলো। ছেলেটা এমন কেন করলো? সে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। 6টা বাজতেই চোখ গেল নিচের দিকে। ফারাজকে নিজের রোড থেকে হাসি খুশি অবস্থায় ফিরে আসতে দেখিয়ে তার মেজাজ চটে যায়। 2 মিনিট পর বেল বাজার শব্দ কানে আসে। বর্ষা ঠায় দাঁড়িয়ে থাকে। দরজা খোলার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার, কিন্তু মুহূর্তের মধ্যে তার কান আওয়াজে ফেটে যাওয়ার উপক্রম। বিরতিহীনভাবে ফারাজ বেল বাজিয়েই যাচ্ছে। যে কেউ ভাবতে পারে যে বাসায় বোমা বিস্ফোরণ হয়েছে। বর্ষা বড় বড় পা ফেলে দরজা খুলে দিয়ে একটা ধমক দিয়ে বলে, কি সমস্যা আপনার? অপেক্ষা করা যায় একটা সেকেন্ড? যত সব। বর্ষার ধমকে ফারাজ তাজ্জব বনে গেল। শান্ত শিষ্ট মেয়েটার এমন রাগী লুক দেখে সে ভ্যাবাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, ভাবছিলাম ঘুমে আছো। বর্ষা রাগী চোখে তার দিকে তাকিয়ে থেকে দৃঢ় গলায় বলে, আপনি দুপুরে এলেন না কেন? ফারাজ দ্বিতীয় দফায় ভ্যাবাচাকা খায়। সে তাকে পাল্টা প্রশ্ন করে, যারা করা হচ্ছে? প্রশ্নের উত্তর দিন। ফারাজ পকেটে হাত গুজিয়ে কপট রাগ দেখিয়ে বলে, এই সামনে থেকে সরো, ভেতরে ঢুকতে দাও। মুখের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছো কেন? আর একটা কথা, বউ ভাব নেওয়ার দরকার নেই। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন দেখছি না। শেষের লাইন দুইটা শোনামাত্র বর্ষা হুট করে রাগ উঠল। হুটহাট রেগে যাওয়া তার ছোটবেলার স্বভাব। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে আসলো। সে রাগ দেখে সামান্য উঁচু আওয়াজে বলে, তাহলে কাজের মেয়ে হয়ে পড়ে থাকবো? আপনার ফরমায়েশ খাটার জন্য এসেছি এখানে। ততক্ষণে ফারাজ তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে দরজা লাগাতে ধরবে, তার আগে বসা তার কোনো কথা না শুনে ফ্ল্যাটের বাইরে বের হয়ে সিঁড়ি ধরে নামা শুরু করে। ফারাজ সম্ভবত কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বর্ষার গমনে আর বলা হলো না। ফারাজ অবাক চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আরে আরে যাও কই? বর্ষা পেছনে ঘুরে তার দিকে তাকিয়ে বলে, সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। নিজের কথা নিজেকেই ঘুরিয়ে দেওয়ায় তৃতীয় দফায় শখ সে। বিড়বিড়িয়ে বলে, ওহ গড, মেয়েটাকে কি জিনে আচরণ দিল নাকি? এমন অধুর আচরণ কেন করছে? বর্ষা বেশ দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে বাসার বাইরে চলে গেল। বাসার সঙ্গে লাগোয়া রাস্তা। রাস্তার দুই ধারে বেশ গাছপালা।
নভেম্বরের শুরুর দিকে কেমন স্নিগ্ধ থাকে পরিবেশ, চারপাশে লাইট জ্বালানো আছে। হলুদ সাদা আলো বর্ষা মুগ্ধ না হয়ে পারল না। সে রাস্তা ধরে হাঁটা ধরল। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে হেঁটে যাচ্ছে সে, কোনো কিছুরই পরোয়া করেনি সে। চোখ যেদিকে যায় সেদিকেই হাঁটছে। জোরে জোরে হাঁটার ফলে একটা সময় সে হাঁপিয়ে উঠে, ফলে সে হাঁটা থামিয়ে দেয়। পা ব্যথা করছে এখন। একটা দম ফেলে পেছনে ঘুরতেই তার মুখ ফ্যাকাশে হয়ে এলো। বুক ধক করে উঠল তার। সে কি, এটা কোন রাস্তা? আশেপাশে তাকাতে লাগলো সে। কিছুই মনে আসছে না কোন দিক দিয়ে এসেছে। প্রথমে ডানে বাঁক নিয়েছিল, এরপর আর মনে নেই। তবে বিপদে পড়েও তার মধ্যে ভাবান্তর হলো না। সে আরও সামনে এগিয়ে গেল। সামনের বাড়ির দিকে মুগ্ধ চোখে তাকালো। ডুপ্লেক্স বাড়ি, সাদা রঙের। বাসার দেয়াল ঘেঁষে বাগান বিলাস ফুল ফুটে আছে। দূর থেকে হলদে আলো চমৎকার লাগছে। সঙ্গে মৃদু বাতাসে মনটা হালকা ভালো হলো তার। সে মনে মনে ঠিক করলো বাকি জীবন এই বাসার সামনে বসেই কাটিয়ে দিবে সে। তাও ওই বাসায় ফিরে যাবে না, কখনোই না। বর্ষা নিচে নেমে যাওয়ায় ফারাজ মোটেও বিচলিত হলো না। সে রুমে এসে গোসল সেরে গুনগুন করে ইংলিশ গান গাইতে লাগলো। সাউন্ড বক্সে গান শুনতে ইচ্ছা করছে। আজকে অনেকদিন পর সে খুশি। হাতে বেশ কিছু টাকা আছে বর্তমানে। সোনার চেনটা বিক্রি করে ভালো টাকা পেয়েছে। এই চেন বিক্রি করতেই তো এত দেরি হলো তার। এক্সপেকটেশনের চেয়ে টাকা বেশি পেয়েছে, এজন্য মুডটাও ভালো। ডাইনিং রুমে আসতে চোখ পড়ে খাওয়ার টেবিলের দিকে। খুব সুন্দর করে খাবার সাজানো আছে। সে ঝাঁপিয়ে উঠিয়ে দেখলো মুরগির মাংস, ডাল আর বেগুন ভাজি। মুরগির মাংস দেখি তার ক্ষুধা পেয়ে যায়। একদণ্ড অপেক্ষা না করে সে খেতে বসে যায়। টেবিলে সুন্দর করে সালাদ বানিয়ে রাখা, কিন্তু সবই ঠান্ডা। ভাতও শক্ত হয়ে গেছে। খাবার দেখে বোঝা যাচ্ছে এই টেবিলে আজ কেউ খায়নি। তখনই তার সকালের ঘটনার কথা মনে পড়ল। সে বর্ষাকে দুপুরে রান্না করতে বলেছিল। মেয়েটা তার কথা অনুযায়ী রেঁধেও রেখেছিল, কিন্তু সে আসেনি। এই কারণে কি সে রাগ দেখালো? কি আশ্চর্য! তার উপর রাগার কি আছে? ফারাজের খাওয়া আর হলো না। সে প্লেট রেখে উঠে দাঁড়ালো এবং বাসার বাইরে বের হলো। সময় তো ৪৫ মিনিট অবধি হলো। বর্ষা এখনও আসেনি। তাকে ডেকে আনা দরকার। ফারাজ দারোয়ানের সঙ্গে কথা বলে বুঝতে পারলো বর্ষা ডান দিকে গেছে। ডান দিকে গেছে শুনে কিছুটা স্বস্তি পেল। ডান দিকে সব আবাসিক এরিয়া। কিছুদূর গিয়ে রাস্তা শেষ, সহজেই খোঁজা যাবে। সে দ্রুত পা চালালো। রাস্তা শেষ মাথায় পৌঁছাতেই তার নজরে আসলো এক সাদা পরীর দিকে। সাদা পরী বলে ডাকাটাই শ্রেয় বোধ হয়। মানুষ কি এত সুন্দর হতে পারে? আচ্ছা, পরীরা কি শাড়ি পরে? পরে বোধ হয়, কারণ তার চোখের সামনে যে পরীটা দাঁড়িয়ে আছে সে সাদা সুতির কাজ করা শাড়ি পরে আছে। গোলাপি ফুলের সামনে সাদা শাড়ি পরিহিত মেয়েটাকে দেখি তার বুক হু হু করতে লাগলো। সব কিছু উল্টোপাল্টা হতে শুরু করে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে সামনের দিকে পা ফেলে যেতে লাগলো। সাদা শাড়ি পরিহিত রমণী ভীষণ ব্যস্ত। তার হাত নাগাল পাচ্ছে না বাগান বিলাসদের থোকায়। সে পা উঁচু করে দুহাত উপর করেও কোল পাচ্ছে না। ফারাজ তা দেখে মিটমিট করে হেসে বলে, ফুল চাই তোমার? ফারাজের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্র সে হকচকে উঠে পেছনে ঘুরে। দুজনেরই চোখাচোখি হতেই ফারাজ তার কাছে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে খুব সহজেই গাছ থেকে কয়েকটা গোলাপি ফুল ছিঁড়ে তার হাতে ধরিয়ে দিয়ে আস্তে করে বলে, সব ফুল কিন্তু ছিঁড়া যায় না। মানে? কিছু না। দুপুরে খাওনি কেন? বর্ষা তার প্রশ্নে বিরক্ত হয়ে বলে, তাতে আপনার কি? আমার কিছুই না। চলো বাসায় চলো। আমি যাব না। তাহলে যাবি কই? বর্ষা গাল ফুলিয়ে বলে, আমি এখানেই থাকবো। দরকার হলে ফুটপাতে রাত কাটাবো। ফারাজ তার বাচ্চামি দেখে হালকা হাসলো। এরপর বলে ওঠে, ফ্রাইড রাইস খাও? বর্ষা সামান্য বিব্রত বোধ করতে লাগলো। ফারাজ আচমকা তার হাত ধরে ফেলে। সে চেঁচিয়ে উঠে বলে, আমার হাত কেন ধরলেন? রিল্যাক্স, হাত ধরেছি। অন্য কিছু ধরিনি যে এত রিয়েক্ট করবে। আপনি হাত ছাড়ুন। চলো সামনে আগাই। আপনি খুব বিরক্তিকর, জানি। ফারাজ হাঁটা শুরু করলো। তার হাতের মাঝে বর্ষার নরম তুলতুলে হাত এখন আবদ্ধ আছে। বর্ষা মুখে হাত ছাড়তে বললেও নিজ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করেনি। সেও ছাড়েনি আর। তারা হাঁটা ধরে সামনে আগাতে থাকে। ফারাজ তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আচ্ছা, পরীরা কি শাড়ি পরে? বর্ষা বলে ওঠে, পরী বলে কিছু আছে নাকি? সে মনে মনে বলে, তাহলে তুমি কে? ফারাজ তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে একেবারে কর্নারের একটা ফাঁকা জায়গায় বসলো। বর্ষা মুখ কালো করে বলে, এখানে কেন আনলেন? আমার উপর রাগ তো ভাতের উপর ঝাড়লে, তাই ভাবছি রাগ কমানোর জন্য কিছু করা উচিত। আমার রাগ নিয়ে আপনার খুব দুশ্চিন্তা বুঝি? ফারাজ মেনু কার্ড দেখতে দেখতে বলে, দুশ্চিন্তা না, বাট আই কেয়ার। বর্ষা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, কেয়ার না, ছাই। অর্ডার দেওয়ার খুব দ্রুত খাবার পরিবেশন করা হলো। মাসালা ফ্রাইড রাইস, চিকেন কারি, বিফ সিজলিং, সঙ্গে সালাদ। বর্ষার দিকে খাবার এগিয়ে দিয়ে ফারাজ বলে ওঠে, চামচ দিয়ে খেতে সমস্যা হলে হাত দিয়ে খাও, বি কমফোর্ট। বর্ষার কথাটা কর্ণপাত হওয়া মাত্র ফর্সাগার লজ্জায় অপমানে লাল হয়ে আসলো। সে বলে ওঠে, আমি গ্রামে থাকি, এজন্য কি ভাবেন চামচ দিয়ে খেতে পারি না? ব্যাপারটা এমন নয়। আপনার সংকোচ বোধ হয়, তাই না আমার সঙ্গে থাকলে? এই জন্য কাউকে আমার আসল পরিচয় দেন না। বড্ড বেশি বকো তুমি। খাওয়ায় মনোযোগ দিই। ঠান্ডা হলে টেস্ট থাকে না। বর্ষা কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। কথা বলেই বাকি। ফারাজ তার কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয় না। সে রাতেও ফারাজ নিজ থেকে তার রুমে আসে একসঙ্গে শোয়ার জন্য। বর্ষা এ নিয়ে একটা কথা বলেনি। যেভাবে চলছে চলুক, 7 দিন পর ফারাজের বাবার সঙ্গে তার মাও আসবে। তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। সে রাতেও ফারাজ তাকে জড়িয়ে ধরে ঘুমালো। সকাল পর্যন্ত সব ঠিক থাকে। নাস্তা সেরে ফারাজ বের হয়, কিন্তু যখন ফিরে আসি তখন সে মোটেও স্টেবল ছিল না। সম্পূর্ণ মাতাল অবস্থা ছিল। তাকে ওই অবস্থায় দেখে বর্ষা কান্না করে দেয়। কিন্তু আগামী 4 দিন তার জন্য বাসাটা নরক হয়ে যায়। প্রায় প্রতি রাতে ফারাজ খুব রাত করে ফিরত এবং অবশ্যই সেই সময় সে হুঁশে থাকত না।
দুপুর পর্যন্ত ঘুমাতো। সবকিছু কেমন ঘোলাটে হয়ে উঠল বর্ষার কাছে। 8 দিনের মাথায় রুহুল আমিনের সঙ্গে বর্ষার মা মিসেস আমিনাও ঢাকায় আসেন মেয়েকে দেখতে। সেদিন ফারাজের অবস্থা সবচেয়ে অশোচনীয় ছিল। সে রাতে সে ফজরের আজানের পর ফিরে এবং তার মুখ গা দিয়ে জঘন্য ভুটকা একটা গন্ধ বের হচ্ছিল। বাসায় এসে 3বার বমি করে ঘুমাতে গেছে। ফারাজকে এই অবস্থা দেখে আমিনা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। রুহুল আমিনের সঙ্গে তুমুল মনোমালিন্য চলতে থাকে তার। মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে সে। আসলে তার কিছু বলার নেই। এমন একজনের সঙ্গে সংসার করা সম্ভব না। এক একটা দিন তার কাছে নরক সমতুল্য ছিল। অনেক কথা কাটাকাটির পর ফয়সালা হয় আমিনা তার মেয়েকে সঙ্গে নিয়ে যাবে। এর মধ্যে যদি ফারাজ নিজেকে শুধরাতে পারে তাহলে ফেরত আসবে, না হলে তালাক। যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল ওই সময় ফারাজও উপস্থিত ছিল। সে একটা কথাও বলেনি। আসলে তার নেশার ঘোর কাটেনি তখনও। সেন্স নেই তেমন একটা। কি হচ্ছে কিছুই বুঝে পাচ্ছে না। শুধু বুঝতে পারছে বর্ষা আর এখানে থাকবে না। এটুকুই তার মস্তিষ্কে গিয়ে বারবার আঘাত করতে থাকে। সে হাঁসফাঁস করতে লাগে। বর্ষার দিকে তাকায় সে। এ কি, বর্ষা কাঁদছে? কিন্তু কেন? প্রশ্ন করা হলো না। তার চোখের সামনে বর্ষাকে নিয়ে তার মা চলে যায়। তাদের যাওয়ার দৃশ্যপট দেখে একবারও ফারাজের মনে পড়েনি তার অর্ধেক সম্পত্তি হাতছাড়া হচ্ছে। বরং এই কথা তার মনেই ছিল না। বারবার ব্রেনে সংকেত শেপ হচ্ছিল তার স্ত্রী চলে যাচ্ছে। কি আশ্চর্য! শেষবেলায় ফারাজের মনে পড়ল বর্ষা তার স্ত্রী, যাকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয়, যার মুখের দিকে তাকালে পূর্ণ হয়, যার হাতে রান্না খেলে সে তৃপ্তি পায়, যার চোখের দিকে তাকালে একটা চমৎকার পৃথিবী ভেসে ওঠে, যে রঙের পৃথিবী হতে সে মাইল মাইল দূরে। সেই মানুষটার গমনে সে ভীষণভাবে ভেঙে পড়ে। রুহুল আমিনও ফারাজের উপর কড়া নজরদারি করেন। কোথাও বের হতে দেননি। আস্তে আস্তে যখন নেশার প্রভাব কাটে ফারাজ বুঝতে পারে সে বর্ষাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই অসাধ্য সাধন কিভাবে হলো সে জানে না। ততদিনে যোগাযোগের বাইরে বর্ষা। কোথাও বর্ষার অস্তিত্ব নেই। তার বুকে কোনো এক পাশটায় খালি খালি লাগে। খাওয়ায় রুচি হয় না, ঘুম হয় না, দুর্বিষহ লাগতে শুরু করে দিনগুলো। বাবা কোথা থেকে একটা রিহেবের ফর্ম এনে তার হাতে দিয়ে বলল, আগামী 6 মাস তুমি আন্ডার অবজারভেশনে থাকবা। আমি কিছু শুনতে চাই না। বাবার সঙ্গে অনেক দিন পর কথা হলো ফারাজের। ফারাজ প্রথমেই বলে ওঠে, আব্বু, আমি আগের মতো স্বাভাবিক হতে চাই। এই জীবন অসহ্য লাগছে। আমার জীবনে আমি বর্ষাকে চাই। প্লিজ একবার ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দাও প্লিজ। রুহুল আমিন ছেলের কথা বিস্মিত হয়ে যান। অপলক চেয়ে থাকেন কিছুক্ষণ। এরপর বর্ষার নাম্বার দিয়ে যান। বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে সে কল লাগায়। কিছুক্ষণ পর বর্ষার কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটা ফারাজের কাছে কাঠফাটা মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতন লাগে। সে করুণ গলায় বলে, বর্ষা প্লিজ কাম ব্যাক। ওপাশ থেকে চুপ করে থাকে সে। ফারাজ অনবরত বলে যায়, আমি সরি, আমার কিছু চাই না, টাকা পয়সা সম্পত্তি কিছু না, শুধু তোমাকে চাই। নেশা করে ফোন দিয়েছেন কি? বরং নেশার ঘোর কেটে গেছে। প্লিজ একটা চান্স দাও আমাকে, একটা মাত্র চান্স। ফারাজ জানেন মানুষের মন আর কাজ কিছুটা একরকম। দুটোরই প্রচুর পরিচর্যা প্রয়োজন। পরিচর্যা ছাড়া গাছ যেমন মরে যায়, তেমনি অবহেলা পাওয়া মন মৃত হয়ে যায়। আবার পানি পেলে গাছ সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে যেমন তরচাদা হয়ে ওঠে, তেমনি মানুষের মনও শালক সংশ্লেষণ ঘটিয়ে পুনরায় জীবিত হয়। তবে মানুষের মনের শালক সংশ্লেষণ ঘটতে পানি বা আলো দরকার পড়ে না। দরকার পড়ে কেবল এক ফালি আপনজনের যত্ন এবং দুমুঠো ভালোবাসার। আমি চাই আপনি খারাপ পথ থেকে ফিরে আসুন। আপনি পুরুষ হিসেবে খুব ভালো, হয়তোবা মানুষ হিসেবেও ভালো, কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছেন। আপনি যদি আবার সুস্থ স্বাভাবিক হন, আমি ফিরে আসব। সত্যি আসবে তো? হ্যাঁ, আসব। এতদিন অপেক্ষা করতে পারবে? অন্য কেউ যদি তোমাকে কেড়ে নিয়ে যায়? আমি আপনার জন্য অনন্তকাল অপেক্ষা করতে রাজি, শুধু আপনি শুধরে যান। কিন্তু আমার শহরে রংধনু ওঠে না যে। আপনি জানেন, ভারী বর্ষণের পর ঝকঝকে আকাশে রংধনু ওঠে। আমাদের জীবনে এখন ভারী বর্ষণ চলছে। আশা করি এই বর্ষণের পর খুব দ্রুত আপনার আমার শহরে রংধনু উঠবে। ফারাজের চোখ গেল রিহাবের সেই ফর্মটার উপর। সেই ফর্মটা খুব যত্ন নিয়ে পূরণ করে ভাবতে লাগে, আদৌ কি তার জীবনেও রংধনু উঠবে?